শিষ্য তার গুরুকে পত্র লিখতে পারে না? না, কিন্তু এ তো শিষ্য এবং গুরুর সংবাদ বিনিময় নয়। এই পত্রের উদ্দেশ্য তো আলাদা। আপনি যদি আমাকে একটু খুলে বলেন আচার্য। শোনো শোনো, বনমালী ঘটক যে পত্র নিয়ে আমার কাছে এসেছে, সেই পত্রের মূল কথা হলো যে যদিও স্মৃতিকণ্ঠ সুবুদ্ধি রায়ের কাছে সুলতানের দরবারেই রয়েছে, তবু সে অত্যাচারিত নয়, এবং সুবুদ্ধি রায় তাকে পাঠিয়ে দিচ্ছেন প্রভাকর মিশ্রের কাছে অজ্ঞাতবাসে। প্রভাকর মিশ্র অজ্ঞাতবাসে? হ্যাঁ। সুবুদ্ধি রায় যদি জানেন যে প্রভাকর মিশ্র অজ্ঞাতবাসে কোথায় আছেন, তাহলে তিনি তাকে নিধন করছেন না কেন, কয়েদ করছেন না কেন? সেটাই তো রহস্য। আরো আছে, আরো আছে। এই চিঠিতে আমাকে অনুরোধ করা হয়েছে যেন আমি প্রভাকর মিশ্রকে জানাই যে যদিও স্মৃতিকণ্ঠ যাচ্ছে সুবুদ্ধি রায়ের কাছ থেকে, তবু সে আসলে আমাদের লোক, তার উপরে বিশ্বাস করা যায়। কিন্তু এই অবস্থায় আমি প্রভাকর মিশ্রকে খবর পাঠাই বা কি করে? কিন্তু আচার্য, আপনি বিশ্বাস করবেন কোন ভরসায়? কেন, তোমার কি মনে হচ্ছে এই চিঠি জাল? হতেই পারে। না হলে দেখুন, এতদিন বাদে বনমালী ঘটক আপনার কাছে এই পত্র কেন নিয়ে এলো? দ্বিতীয়ত, সুবুদ্ধি রায় স্মৃতিকণ্ঠকে দিয়ে জোর করে পত্র লিখিয়ে আপনাকে ফাঁদে ফেলার চেষ্টা করেছে, এর তো কোনো প্রমাণ নেই। এমনও তো হতে পারে যে ওই সুবুদ্ধি রায় স্মৃতিকণ্ঠকে প্রলুব্ধ করে এই পত্র লিখিয়েছে যাতে স্মৃতিকণ্ঠ এবং আপনাকে দুজনকেই একটা মরণ ফাঁদে ফেলা যায়। আর প্রভাকর মিশ্রের কথা বলছেন, হয়তো সে চেয়েছিল তাকে নিধন করতে। ঠিক, এ তো হতেই পারে। না না, ওর বুদ্ধিতে তুমি আমার অনেক উপরে। হে মধুসূদন, হে তুমি আমাকে কি প্যাঁচে ফেললে মধুসূদন। আমার একটা প্রস্তাব আছে গুরুদেব। দেখুন, আপনি এখন এই সময় একদম চুপচাপ বসে থাকুন, আমাদের কিছু সংবাদ সংগ্রহ করতে দিন। ঠিক আছে, তাই হবে। আচ্ছা, কিন্তু কিন্তু নিমাই এখনো এলো না কেন? আসবে আসবে। আচার্য, আপনি ইদানিং নিমায়ের ব্যাপারে খুব চঞ্চল হয়ে উঠছেন। চঞ্চল কি আর সাধে হই? দেখো, জীবনে অর্জনই বলো আর উপার্জনই বলো, সে আমি বড় কম করি। তাছাড়া সীতার মতো স্ত্রী, কৃতি পুত্র, কৃতি সন্তান, সমুদ্র হিমাচল বিস্তৃত শিষ্যবর্গ, জীবন আমাকে বড় কম দেয়নি। কিন্তু এত কিছু পেয়েও ভগবানের অনুভব আমার হয়। কিন্তু কিন্তু আমার ভাগ্যে ভগবানের অনুভব আছে, আছে। তবে তার জন্য একজন মানুষের কৃপার আমার প্রয়োজন হবে। সে মানুষ কি আচার্য? বিশ্বম্ভর। আচার্য, আপনি কিন্তু দিন দিন বিশ্বম্ভরের ব্যাপারে অত্যন্ত দুর্বল হয়ে পড়ছেন। হতেও পারে, মানুষের মনের গতি বড়ই। দেখো বাংলা দাস, নিমাই আমাকে মাঝে মাঝে অবাক করে দেয়। তার ওই সুকুমার মুখ থেকে এমন অদ্ভুত অদ্ভুত সব প্রশ্ন বেরিয়ে আসে, আমি ভাবতেই পারি না। সেদিন সন্ধ্যাকালে তুমি আহ্নিক করবে বলে উঠে চলে গেলে। নিমাই সেদিন চতুষ্পাঠীতে আসেনি, আমি তারই অপেক্ষায় বসেছিলাম। ঠিক সন্ধ্যাকালে নিমাই এলো। আচার্যদেব, আমি প্রণাম। দীর্ঘজীবী হব। এসো এসো, বসো। কি ব্যাপার, তুমি সারাদিন কোথায় ছিলে? সারাদিন পাঠে যাওনি, বিকেলে আমার এখানে আসার কথা ছিল, তাও আসোনি। এইভাবে শিক্ষা চললে তো ভরাডুবি। আমাকে গঙ্গাদাস বলেছেন তুমি ইদানিং বড় অন্যমনস্ক হয়ে পড়ছো। আমি নিজেও লক্ষ্য করেছি। তুমি মেধাবী ছাত্র, তাই হয়তো অন্য ছাত্রদের তুলনায় পিছিয়ে পড়ছো না, কিন্তু তোমার উপরে যে আমাদের অনেক বেশি আশা। আমাকে ক্ষমা করবেন আচার্যদেব, আমার ত্রুটি হয়ে গেছে। সে নয় হলো, তুমি ছিলে কোথায়? মামা বাড়িতে। ও,
যজ্ঞেশ্বরের ওখানে? কেন, কোনো অনুষ্ঠান ছিল বুঝি? না না, জানেন তো আচার্যদেব, যেদিন থেকে লোকনাথ দাদা সংসার ত্যাগ করে চলে গেছেন, সেই দিন থেকে মামিমা আমাকে বড় আঁকড়ে ধরেছেন। হ্যাঁ, তার একমাত্র সন্তান। আর আজ লোকনাথ দাদার জন্মতিথি। আহ, আমি একেবারে সম্পূর্ণ বিস্মিত হয়েছিলাম। তার মানে তুমি সারাদিন তোমার সর্বরী মার কাছেই ছিলে? হ্যাঁ, তাকে আমি সারাদিন নাম গান শোনালাম। আচার্যদেব, আমার 3 মা, আমার গর্ভধারিণী, আমার মাসি সর্বজয়া, আর আমার মামিমা। কিন্তু এদের ভালোবাসা, মমতা আমার গলায় ফাঁসির মতো চেপে বসেছে। ও কি কথা নিলাম? মায়েদের ভালোবাসা কি কখনো ফাঁস হয়ে বসে? বসে না সীতা মা, ভালোবাসাই তো বাঁধন। কখনো তা লতার মতো পায়ে জড়িয়ে গতিরুদ্ধ করে, কখনো বা হাতের বাঁধন হয়ে শত্রুতাকে আটকায়, আর কখনো বা গলায় ফাঁসের মতো চেপে বসে। মন যেদিকে যেতে চায় যেতে পারে না। এই এতটুকু বয়সে আমাদের ছেড়ে তোর মন কোথায় যেতে চাইছে রে নিমাই? জানি না, বুঝিও না। কেবল বুঝি শ্রীখলের বলে সময় আসার সময় বুকটা যেন কেমন কাঁপে। গান গাইবার সময়, গভীর নিষাদ লাগাবার সময়, তখনও যেন বুকটা কেমন কাঁপে। আর সকালবেলা স্নান করে এসে চন্দনের রসগোল্লা লাগাবার সময়, তখনও বুকটা কাঁপে। বড় ভয় হয়। তোমরা আমাকে এত ভালোবাসো, কিন্তু আমি যদি তার যোগ্য না হই, আমি যদি একদিন দাদার মতো সন্ন্যাসী হয়ে যাই। নারায়ণ নারায়ণ, ও কি অলক্ষণে কথা! এই ভর সন্ধ্যেবেলা এমন কথা কেউ মুখে আনে? কেন? দাদা যেদিন সংসার ত্যাগ করেছিলেন, আচার্য দেবী তো বলেছিলেন যে সন্ন্যাস গ্রহণে মিশ্র পরিবার উদ্ধার হলো। হ্যাঁ, বলেছিলাম। কিন্তু তোমার তো সে পথে যাওয়া হবে না নিমাই। তাহলে তো তোমার সত্য ভঙ্গ হবে। কেন? কেন আচার্যদেব? তুমি বলে যাচ্ছ নিমাই যে তুমি আমার কাছে প্রতিশ্রুতিবদ্ধ। তোমার অধিগত জ্ঞান বিদ্যা তুমি মানুষের কল্যাণে নিয়োজিত করবে। তোমার তো সংসার ছাড়লে চলবে না। মার্জনা করবেন গুরুদেব। সন্ন্যাসী কি সংসারের প্রয়োজনে সংসারের কাছাকাছি থাকতে পারে না? বৌদ্ধ শ্রমণদের ধর্ম হলো মানব সেবা। সেই একই ধর্ম কি সন্ন্যাসীদের নয়? আসল কথা হলো, আমি যত পড়ছি তত বুঝতে পারছি। বুঝছি এই পৃথিবীতে ধর্ম অধর্ম আসল নয়। এই পৃথিবীতে আসল হলো প্রেম, ভালোবাসা। অপ্রেমী অধর্ম, ভালোবাসাই ধর্ম। তাই এই ভঙ্গিতে একজন গৃহী আর একজন সন্ন্যাসীর ধর্ম কি এক নয়? একজন পথিকের পক্ষে তাহলে কোন পথটা ঠিক? গৃহীর পথ না সন্ন্যাসীর পথ? আপনি আমাকে বলুন আচার্যদেব, আমাকে আলো দেখান। কোন পথে আমার যাওয়া উচিত? গৃহীর পথে না সন্ন্যাসীর পথে? আচ্ছা, তুমিই বলো, এই প্রশ্নের আমি কি উত্তর দিই? আচার্য, অন্তহীন প্রশ্নের তো কোনো উত্তর খুঁজে পাওয়া যায় না। ঠিক, অন্তহীন প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায় না। কিন্তু নিমাই যে উত্তর চায়, সে যে মীমাংসা জানতে চায়, মহাকাশের পরিমাপ জানতে চায়, সমুদ্রের সীমা জানতে চায়, মানুষের মনে চিন্তার উৎস জানতে চায়, পাখির উদ্যান শক্তির রহস্য জানতে চায়। এসব প্রশ্নের উত্তর আমি তাকে দিই কোথা থেকে?
মা গো, মা, ও মা, ছোট দাদাকে খবর দেবো মা? ও তো স্নান করতে গেছে, এক্ষুনি এসে পড়বে। কি হয়েছে মা? কি হয়েছে বাবা? খুব কষ্ট হচ্ছে? হ্যাঁ বাবা, কষ্ট। এবার এবার হয়তো সব কষ্টের অবসান হবে। ঠাকুর, এ তুমি আমার কি করলে ঠাকুর? এ তুমি আমার কি করলে? মা, ওঠো মা, ওঠো। এখন কাঁদবার সময় নয়। বাবা শুশ্রূষা করো, তাকে শ্রীকৃষ্ণের নাম স্মরণ করাও, আত্মীয় বন্ধুদের খবর পাঠাও, তারাও আসুক। বাবাকে যদুমণির নাম স্মরণ করা। না না ভাই, আমি সহ্য করতে পারছি না বাবা, আমি আর সইতে পারছি না না। মা, তুমি পারবে, নিশ্চয়ই পারবে। সবাইকে সইতে হয়, একদিন সবাইকেই মৃত্যুকে বরণ করে নিতে হয়। ব্রহ্মা রুদ্র, সমুদ্র পর্বত হিমালয়, ইন্দ্র বরুণ অগ্নিকালে সর্বনাশে, মরণে লাগিয়া কেনে পাইছে তরাসে। হরে 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 রাম। হে ভগবান, হে তুমি আমার কি করলে? আমার 10 দিক অন্ধকার করে দিয়ে তুমি চলে গেলে। মা, তুমি এত ভাবছো কেন মা? আমি যখন তোমার কাছে রয়েছি তখন যেন তোমার সব আছে। হ্যাঁ মা, এই জগতে যা কিছু দুর্লভ দুষ্প্রাপ্য আমি তোমাকে সব এনে দেব। আর দেহ তো শুধু স্মৃতি, তবে তার জন্য এত দুঃখ কিসের? যার স্মৃতিতে সর্বকামনা পূর্ণ হয় তাকেই স্মরণ করো মা। গুরুদেব, বাঁদিকে 30-40 পা গেলে একটা বড় গাছ আছে, শিশু গাছ। সূর্য ডোবার আগে তার মগডালে উঠে আমি চারিদিকটা একটু দেখছিলাম।
নৈরিত কোণে ক্রোশখানেক দূরে একটা ভাঙা ঢিবি নজরে এলো গুরুদেব। তার পাশেই একটা বিল। আলো পড়ে এসেছিল তাই এত দূর, তাই ঠিক ঠাউর করতে পারলাম না। তবে তবে মনে হলো যে ওটা একটা মন্দির। রাতের অন্ধকারে এই জঙ্গল ছেড়ে মন্দিরে যাবেন নাকি গুরুদেব? অসম্ভব। এই স্থানটাই চেনে শবনম, আর তার কাছেই আছে আমার লেখা ইতিহাসের পাণ্ডুলিপি। এই স্থান ত্যাগ করলে তার সঙ্গে যোগাযোগের সূত্রটা আমি হারিয়ে ফেলতে পারি জগদীশ। কিন্তু গুরুদেব, এভাবে এখানে কদিন থাকা যায়? যতদিন পারা যায় ততদিনই লাভ। আমার ধৃষ্টতা মার্জনা করবেন গুরুদেব, তবে এভাবে এখানে থাকাটা ঝুঁকি হয়ে যাচ্ছে নাকি? তা হয়তো যাচ্ছে জগদীশ। জগদীশ, জলে কুমির, ডাঙায় বাঘ, চারপাশে সৈন্যরা ঘোরাঘুরি করছে, আর ওই ভাঙা মন্দিরের মধ্যে সাপখোপ থাকতে পারে, আর আমাদের কাছে তো কোনো অস্ত্রও নেই। কেন গুরুদেব? আমাদের এই তলোয়ার? আমি ভুলে গিয়েছিলাম জগদীশ। জগদীশ, দেখো, বৈষ্ণব মানুষ তো তলোয়ার বওয়ার অভ্যাস নেই, আর অনভ্যাসের ফোঁটা কপালে চড়চড় করে। কিন্তু এই জঙ্গল ছেড়ে পালাবই বা কোথায়? আর আমার পাণ্ডুলিপি লেখারই বা কি হবে? কিন্তু গুরুদেব, এখানে জল নেই, খাদ্য নেই, এভাবে থাকলে তো মৃত্যু অনিবার্য। রিয়াজ, এই জঙ্গলে মানুষ নিজের ছায়া দেখতে পর্যন্ত ভয় পায়, আর তুমি? আসতেই হলো গুরুদেব। আপনাদের এক্ষুনি আমার সঙ্গে পালিয়ে কাপাসি গ্রামে যেতে হবে। ওই গ্রামে আপনাদের লুকিয়ে থাকার সুবিধে। গ্রামের চারপাশে শুধু পানের বরজ আর কলার বাগান। ওখানে গিয়াসুদ্দিন সাহেবের একটা খামার বাড়ি আছে। আমি ওখানে কিছুদিন ছিলাম। এখন আপনাদের ওখানেই লুকিয়ে থাকতে হবে। বন্দোবস্তটা কার রিয়াজ? গিয়াসউদ্দিন আমাকে লুকিয়ে রাখতে চাইছে কেন? রিয়াজ, এটা কি শবনমের কথায়? আগে না, একদিন অন্তর আপনার হকিকত জানতে গৌড় থেকে সৈন্যরা গ্রামে আসছে ঘোড়ায় চড়ে। কাপাসি এখান থেকে কত দূর? কাছে দুক্রোশ হবে। তার মানে পৌঁছতে পৌঁছতে ভোর রাত হয়ে যাবে। আচ্ছা, ওখানে গিয়ে খাদ্য পাওয়া যাবে? কালকে দুটো ভাত ফুটিয়ে নেবেন। আর এখন খাবার জন্য গাছের পাকা ফল, পাকা পেঁপে পাবেন। যাক, নিশ্চিন্ত হওয়া গেল। কিন্তু শবনম এত দূর যাবে কি করে? কি হলো রিয়াজ? রিয়াজ, কি খবর শবনমের? বলো তুমি, শবনম কোথায়? রিয়াজ, তুমি আমার কথার উত্তর দিচ্ছ না কেন? রিয়াজ, রিয়াজ, আমার কথার উত্তর দাও। সত্যি চাপার মা, আজ তুমি কোন আক্কেলে বোচার ঘন্টটা রাঁধলে? আজ শনিবার, তুমি খেয়াল করলে না? নাও, এবার গোটা রান্নাটা ধরে কুকুরের মুখে দাও। দিদি, কুকুর মোচা খায়? চুপ কর মুখপুরি, আমার পেছনে লাগতে হবে না। সংসারের তো কুটোটিও নাড়িস না। তুমিই তো আমাকে সংসারের কাজ কিছু করতে দাও না। থাক, এবার আমাকে আমার কাজ করতে দে। এক্ষুনি উনি এলেন বলে, আর এখন ওর যা মেজাজ। কাজটা তুমি মোটেই ঠিক করনি দিদি। দেখ ছোট, তুই ছোট ছোটর মতো থাক, আমায় বোঝাতে আসিস না। শোনো, ওই দুধ আছে, দুধ থেকে ছানা করে ছানার ডালনা করো। আর কর্তার জন্য প্রথম পাতে কিছু ভাজা করো। ডাল করেছো তো? আর নতুন মিষ্টি কিছু দিয়ে গেছেন? হ্যাঁ, টাটকা মতিচুর এসেছে, আগের অমৃত গটিকাও আছে।
না, ওটা দিতে হবে না কর্তাকে। তার বদলে একটু ঠান্ডা দুধে পাটালি ভিজিয়ে দিও তো। বেশি করে ভিজিও, আমি যেন তার পাতে একটু প্রসাদ পাই। কি নোলা যেন পোয়াতির। দিদি, ভগবান দয়া আমাদের দুজনকেই করেননি, আমাকে তার জন্য কেন তুমি শুধু শুধু গালমন্দ করো? চুপ কর, আর সবার সামনে হেনস্থা করতে হবে। আমি হেসেলে যাই মা, আজ বয়ে যাচ্ছে। কি ব্যাপার? সুধা, গত ২৬ বছর তোমাকে মিথ্যার আশ্রয় নিতে হয়নি, তাহলে এবার নিতে হলো কেন? তুমি বড় বেশি চিন্তা করছো। এইভাবে ঘরে বাইরে সন্দেহ করলে তোমার তো নিজের শরীর খারাপ হয়ে যাবে। কথা ঘোরাবার চেষ্টা করো না। আমি যতবার মঞ্জুশ্রীর খবর নেবার চেষ্টা করেছি, তুমি ততবার আমাকে নিরস্ত করেছ কেন? নিরস্ত করেছি কি করে? এই উত্তরটা জানার জন্য আমি তোমাকে বারবার প্রশ্ন করেছি। আমি এখনো তোমাকে বলছি, তুমি আমার কাছে সব খোলাখুলি বলো। কি আশ্চর্য, যে ঘটনা ঘটেনি তুমি সেটা আকাশ কুসুম ভেবে নিজে একটা গল্প তৈরি করছো, আর সেই গল্পের শেষটা তুমি জানতে চাইছো আমার কাছে। তাহলে সবাই মিথ্যে কথা বলছে? কারা বলছে? কি বলছে? রাজমহলের চৌকি জানাচ্ছে আমাদের বাড়ি থেকে একটা ঢাকা পালকি সোজা গেছে গৌড়ের রাজপ্রাসাদ। তার আগে আগে গেছে একজন বাদী, তার নাম ফতিমা। সুলতান মারা যাবার কিছুদিন পরেই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে সেই নিখোঁজ বাদী কি আমাদের বাড়ির কোনো মেয়েকে পাচার করেছে হারেমে? কমলা, যেদিন আমার তৃতীয় পক্ষের স্ত্রী এসেছিল আমার কাছে আশ্রয় চাইতে, তখন তুমি কি করছিলে কমলা? তুমি ওকে ছেড়ে দাও না। আমি হ্যাঁ বলো বলো, কি করছিলে বলো? ও ছেলে মানুষ, ও কি জানে? বলো কি করছিলে? কখন? মনে করিয়ে দিতে হবে তাই না? আমার তৃতীয় পক্ষের স্ত্রী মঞ্জুশ্রী নৌকা ডুবির পর এক জেলের বাড়িতে আশ্রয় নিয়েছিল, তবে তাদের নিয়ে আমার কাছে আশ্রয় পেতে এসেছিল। তখন তুমি কি করছিলে? আমি তো তোমাকে বলছি ও এখানে ছিল না। আর সেই যে মঞ্জুশ্রী, সেটা তুমি ধরে নিচ্ছ কেন? মঞ্জুশ্রী তো মারা গেছে। হ্যাঁ? না, ও তো নকল মঞ্জুশ্রী। হ্যাঁ নকলই বটে। বলো বলো। সুলতানের মারা যাবার খবর পেয়ে তো আমি ছুটে বেরিয়ে চলে গিয়েছি। তারপর সে নকল মঞ্জুশ্রী হাওয়ায় মিলিয়ে গেল। না, বলো। আমি তোমাকে বলছি। আমি তোমার কথা শুনতে চাইনি সুধা। আমি আমার দ্বিতীয় পক্ষের স্ত্রীর কাছে জানতে চেয়েছি। বলো কি হয়েছিল, বলো, সত্যি করে বলো আমাকে, বলো। এতেম হুজরত, তুই এর আগে কি ছিলি? কথাটা ঠিক বুঝতে পারলাম না হুজুর। বেয়াকুব, আরে তুই খোঁজা হলি কি করে? হুজুরে আলা, আমার বাড়ি বোধহয় ছিল আবিসিনিয়া। সেখান থেকে আমাকে চুরি করে বাঞ্জারার দল। তারপর তারা বেচে দেয় সুবিদ খোঁজা মহল্লায়। তারাই আমাকে সুবিদ বানালো। তারপর নাচ গানের মাফিক চেহারাটা হলো না, নাচ গানও শিখলাম না। আচ্ছা, তুই এত ভালো তলোয়ার চালাতে কোথায় শিখলি? হুজুর, আপনার তুলনায় আমার তলোয়ার তো ঘাসের মতো। সে বাদ দিন, আমি তলোয়ার চালাতে শিখেছি খোদাবক্স মিয়ার কাছে, ইলাহাবাদে। বুঝলাম। মতি বিবির সঙ্গে তোর মহব্বত আছে? না হুজুর, মতি বিবি আমাকে আগলায়, আমিও তার কিছু কিছু কাজে লাগি। কিরকম কাজ? এত রকমের চিড়িয়া আছে হুজুরের ক্ষেত মতে। তারা তো এক একজন এক এক জায়গা থেকে এসেছে, কিন্তু ঘরের কথা তারা কেউ ভোলেনি।
তাই আমি আমার লোক মারফত তাদের ঘর, বাপ মার এদের খবর আনাই হুজুর। মুন্নির বাপের খবর কি? আপনি বেগম সাহেবা, তুই একবার মতিকে তেলা পাঠা। জি সুলতান। দোজাখের কীট, ইবলিশের বাচ্চা। মালিক, মতি, গৌড়ের এই প্রাসাদে কতজন বাঁধি আছে রে? জি হজরত, 400-500 হবে। না না, বড়ি ফাতিমা খুন হওয়ার পর আমি শুমারি করিয়েছিলাম 426 জন, তোকে নিয়ে। জি হজরত। জি হজরত কি করছিস? হ্যাঁ, তোর প্রাণে ভয় নেই? সেই সংখ্যাটা 426 থেকে যদি 425 হয়ে যায়, খবরটা কিন্তু বাইরে যাবে না, কেউ জানতে পারবে না। তোরা তো সাহস হয় কি করে? হজরত, এবারকার মতো আমাকে মাফ করে দিন, কিন্তু আমার গুস্তাখি কোথায় আমি বুঝতে পারছি না। আপনি নিশ্চয়ই শুনেছেন কিছু, কিন্তু সে কথা ঠিক কিনা। মুন্নির বাপের বাড়িতে তুই লোক পাঠাবার ব্যবস্থা করেছিস, তাই স্মৃতিকণ্ঠ বাগচিকে খোঁজ করছিস। শোন মতি, গৌড়ে এমন কোনো ঘটনা ঘটে না যেটা আলাউদ্দিন হোসেন শাহ জানতে পারে না। এই মঞ্জিল থেকে কোনো খবর বাইরে যাবে না, বাইরের কোনো খবর এখানে আসবে না, এটাই হচ্ছে দস্তুর। আর যে এই দস্তুরের ব্যাঘাত ঘটায়, আমি তার জিভটা টেনে ছিঁড়ে নিই। হজরত, এবারকার মতো আমাকে মাফ করে দিন, আর কোনোদিনও। ঠিক আছে ঠিক আছে, তুই সাফ সাফ বলতো যে ওই মুন্নির বাপের বাড়িটা কোন গ্রামে? হজরত, আমি তো ঠিক জানি না ঠিক কোন গ্রামে। কোথায়? কোন গ্রামে? নবগ্রামে গ্রামে? সব জানিস তুই। আমি কেন মারছি না তোকে জানিস? কারণ মুন্নি বেগম তোকে ভালোবাসে। জানিস এই প্রাসাদের খবর বাইরে বেরোচ্ছে বারবার। চোর কেন তোর সঙ্গে দেখা করতে এসেছিল? মতি, তুই কিন্তু আগুন নিয়ে খেলা করছিস। আগুন নিয়ে খেলা করলে হাত পড়ে তুই যাদের সঙ্গে এই খেলা করছিস তাদের কথাটা ভালো করে বুঝিয়ে দে, কারণ আমার পিঠের অসুখের কথা নিয়ে অনেক খবর গৌড়ের বাতাসে উড়ছে। খবর তো কে রটনা করছে কথা? হ্যাঁ, দুটো কলা দিই গুরুদেব। প্রাতরাশ, মধ্যাহ্ন ভোজন, নৈশ ভোজ, সবেতেই তো একই খাদ্য, কলা কলা এবং কলা। কি ব্যাপার, সকালে এমন বিচিত্র সঙের পোশাকে? কি করব গুরুদেব, আমার এই একমাত্র ধুতিটি শুকোতে দিয়েছি। অস্ত্রে শান দিচ্ছ? দুটো তরোয়াল দিয়ে আর কজনকে রুখবে? ঠিক তা নয় গুরুদেব, আসলে কিছু কাজও তো চাই। আপনি তো এখনই বসে যাবেন লিখতে। কবে নিমাই রাজা হবে তার জন্য আচার্য প্রভাকর মিশ্রের এই কৃচ্ছ সাধনা। দৃশ্যতা মার্জনা করবেন গুরুদেব। আপনার এই শ্রম, এই নিষ্ঠা ইতিহাস কি মনে রাখবে? জগদীশ,
ইতিহাস বড়ই কৃপণ, ইতিহাস কিচ্ছু মনে রাখে না। মখমলে মোড়া একটা কাঠের আসনকে সিংহাসন বানিয়ে তার চারপাশে ভ্রমরের মতো গুনগুন করবে এই ইতিহাস। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি জগদীশ, এই গৌড়, এই ইলিয়াস শাহী, সপ্তগ্রামের ব্যবসা বাণিজ্য কিছুই আর থাকবে না। কালের নিয়মে পরিণত হবে এক ধ্বংসস্তূপে। তাহলে কিসের জন্য আমাদের এত আয়োজন গুরুদেব? নিজের জন্য, মানুষের জন্য। স্রোতের মধ্যেও খড়কুটো হয়ে রুখে দাঁড়ায় যে মানুষ, ইতিহাস কিন্তু তাকে কখনো ভুলে যায় না জগদীশ। আমি তো তেমন মানুষ হয়ে উঠতে পারলাম না, তাই তেমন মানুষের আরতি করব বলে আমি ওই সলতে পাকানোর কাজটুকু সারছি। আমার বড় খিদে পেয়েছে গুরুদেব, এই অভাবটা এখনো আমি জয় করতে শিখিনি। কলা খাও। বাবা ঠাকুর, বস মা, বস। এই না বাবা, আতপ চাল, সন্দব লবণ, ঘি রইল, হ্যাঁ, কাঁচকলা সেদ্ধ দিয়ে এই খেয়ে কদিন কাটাও বাবা। রোজ রোজ এখানে আসা সম্ভব নয়, একদিন ঠিক ধরা পড়ে যাব। জানি মা, তোর জন্য আমার বড্ড ভয় হয়। আচ্ছা, ওরা তোকে 3 দিন ধরে ঘরে আটকে রাখলো, ওরা মারধর করেনি তো? না বাবা, তোমার আমার উভয়ের জন্যই তো ওরা আমাকে আটকে রেখেছিল। কি বলছিস তুই? তোমাকে তো আগেই বলেছি বাবা, আমার শ্বশুর বাড়ির লোকেরা সব কিছু জানে। কিন্তু ওই যে লোক বড় বালাই, মেঘাই ডাকাতকে ধরিয়ে দেওয়ার জন্য 100 মোহর পুরস্কার, সে লোক তারা সামলাতে পারেনি বাবা। আজ 3 দিন ধরে আমাদের গ্রামে গৌড়ের ফৌজ, তাই এই ব্যবস্থা। মেঘাই ধরা পড়লো? আগে না করবে, ভোজবাজির মতো উবে গেল লোকটা। ওকে ধরার জন্য তো সৈন্যরা গ্রামটাকে একেবারে চিড়ে ফেলেছে, কিন্তু টিকিটাও ধরতে পারেনি। শেষে ও আমাদের গ্রামের শেষে যে ধোপাটা আছে, তাকে গাধার পিঠে উল্টো দিক করে চাপিয়ে কোতোয়ালের কাছে খবর পাঠালো যে সে সবার চোখে ধুলো দিয়েছে। বাহ, এই না হলে ডাকাত। ছাড়ো তো সব বাজে কথা, কাজের কথা শোনো। আমার মনে হয় আর 2-1 দিনের মধ্যে একটা বন্দোবস্ত হবে, কিন্তু যতক্ষণ না কিছু হচ্ছে তোমরা এখান থেকে নড়ো না। আমি এবার পালাই বাবা। একটা কথা জিজ্ঞেস করতে পারি আপনাকে? বলুন। ঘোড়ায় চড়া আপনি শিখলেন কি করে? যেই মেয়ে সৈন্যদের হাতে লুট হয়ে যায়, যাকে ঘোড়ায় চড়িয়ে পাচার করা হয় যোজনের পর যোজন, তাকে ঘোড়ায় চড়ানো শেখাতে হয়। সে নিজেই শিখে যায়। তো আমার পাণ্ডুলিপি লেখার কি হবে মা? বন্দোবস্ত হলে আমি তোমাকে জানাবো বাবা। কিছু পাতাড়ি আর কালির বড়ি রেখে দিলাম। বাংলার ইতিহাস লিখতেই হবে। জানি না আবার কবে দেখা হবে, কিন্তু তোমার এই কুড়িয়ে পাওয়া মেয়েকে ভুলে যাবে না তো বাবা? নবদ্বীপ থেকে হাওয়ায় একটা কথা ভেসে এসছে, জানি না অবশ্য সত্যি কি মিথ্যে। তোমার সেই
ছোট্ট রাজা নিমাইচন্দ্র, তার বাবা পণ্ডিত জগন্নাথ মিশ্র দেহত্যাগ করেছেন। আমি জানি বাবা আর ফিরবে না। কেন এমন অলক্ষণে কথা বলিস মা? আমাদের উপর ভরসা না করিস, মায়ের উপর ভরসা রাখ। সর্দারের গায়ে মত্ত হাতির বল, হাতে সিংহের জোর, তার পথ কে আটকাবে? গৌড়ের ফৌজ যদি বাবাকে ধরে ফেলে? আরে আরে তারাও তো মানুষ রে, সর্দার তাদের টিপে মেরে ফেলবে। তারা যে অনেক, বাবা যে একা। ডাকাস না মা, বলে তোর বাবা কি আমাদের কেউ না? বাবা, বাবা তুমি এসেছো? এসেছি মা, এসেছি। ভয় কি, ভয় কি? শোন, অগ্নিকোণ বরাবর সোজা চলে যাবি। আতক্রোশ পথ গেলে দেখতে পাবি একটা ঘোড়া শুদ্ধ সৈনিককে। জঙ্গলে পথ হারিয়ে ফেলেছে। ঘোড়াটাকে আমি খোড়া করে দিয়েছি, চোট সামান্যই। পাথর কুচির পাতা লাগালে সেরে যাবে। সরকি দিয়ে লোকটাকে গেঁথে ফেল, আর ঘোড়াটাকে নিয়ে আয়। ও কি তোমার পিছু নিয়েছিল বাবা? না মা, এমনিই হয়তো জঙ্গলে ঢুকে পড়েছিল। তাহলে ওকে মারবে কেন? চোখ বন্ধ করে জঙ্গলের বাইরে ছেড়ে দিয়ে এসো, ঘোড়াটাকে কেড়ে রেখে দাও, তা আমাদেরও কাজে লাগবে। বাহ বাহ বাহ, তুই তো আমার চোখ খুলে দিলি মা। সত্যি অকারণে কেন একটা প্রাণ নাশ করি? এই গৌড়ের সাধারণ মানুষ, চাষাভূষ, জেলে, সৈন্য সামন্ত, পাইক, বরকন্দাজ, এরা তো কেউ আমার শত্রু নয়। আমার শত্রু তো গৌড়েশ্বর। সে লক্ষণ সেনের সময় থেকেই এই সমস্ত বিদেশি সুলতানরা আমাদের রক্ত চুষছে। ওদের আমি ছেড়ে দেবো না। এই শোন, নবদ্বীপ শহরটা তুই ভালো করে চিনিস? চিনি সর্দার, নবদ্বীপের কাছে জামরুলতলায় আমাদের দেশ ছিল। তাতে কি? নবদ্বীপের কাছে বাড়ি হলেই শহরটাকে ভালো করে চেনা যায়। আমাদের ছানার ব্যবসা ছিল সর্দার। 3 বছর আগে যখন আমি আপনার দলে এলাম, তখন তো সব কথা আপনাকে বলেছি। ছানার ব্যবসা ছিল? তার মানে বামুন বাড়িতে ছানার যোগান যেত নাকি? হ্যাঁ, বামুন বাড়িতে যেত তো। আমি তখন ওই খুড়োর সঙ্গে গরুর গাড়িতে চড়ে নবদ্বীপের ঘরে ঘরে ছানা বেচতে যেতুম, খুব ভোরবেলা ঘুম থেকে উঠে। তো ছানার গল্পকে শুনতে চাইছে? আমার ভুল হয়ে গেছে সর্দার। শোন, তোকে একটা কঠিন কাজের দায়িত্ব দিয়ে পাঠাবো। যদি কোনো ভুলচুক হয়, দলে যেন ফিরে না আসিস। জান থাকতে তা হবে না সর্দার। নবদ্বীপে অদ্বৈত আচার্যের আশ্রম চিনিস? চিনি সর্দার, সে তো আমাদের নবদ্বীপের তীর্থ। তুই বড় বেশি কথা বলিস। শোন মন দিয়ে, নবদ্বীপে অদ্বৈত প্রভুর কাছে যেতে হবে খুব গোপনে। আজ রাতেই একটা ছিপ নৌকো নিয়ে বেরিয়ে পড়বি। নবদ্বীপের কাছে পৌঁছে নৌকা ভিড়াবি এক আঘাটায়। ঝোপের মধ্যে নৌকা লুকিয়ে রেখে হেঁটে উঠবি নবদ্বীপে। যবনের পোশাক পরে নিবি। কেউ কিছু জিজ্ঞেস করলে বলবি তুই গৌড়ের সুলতানের লোক। রাতের অন্ধকারে গা ঢাকা দিয়ে তোকে অনেক লোকের সঙ্গে কথা বলতে হবে। কাছে আয়, কানে কানে তোকে বলে দি কাকে কি বলতে হবে। ঠিকঠাক সব বুঝেছিস? বুঝেছি সর্দার, আমাকে দায়িত্ব দিন, আমি পারবো। বাহ, এবারে বেরিয়ে পড় মা ভবানীকে প্রণাম করে। কে আছিস? একে যবনের পোশাক পরিয়ে দে।